কাহিনী মহল অরিজিনালস বাংলা সাহিত্যের সেরা গল্পের সম্ভার নিয়ে সৃষ্ট আমাদের এই বিশেষ প্রতিবেদন। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী। কাহিনী মহল অরিজিনালসের আজকের কাহিনী প্রজ্ঞা চক্রবর্তী রচিত নারী কারাগার। গল্পটি মন ও মোর ক্রিয়েটিভসের পরিচালনায় কণ্ঠ ছাড়ো জোরে অডিও স্টোরি ফেস্টিভ্যালে বেস্ট অডিও স্টোরি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়। গল্পের ঘটনাবলীর সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা কিছু শব্দ ও পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি, তাই দুর্বল হৃদয় শ্রোতারা এই গল্পটি শোনা থেকে বিরত থাকবেন। গল্পের প্রধান চরিত্রে কথক, প্রীতম, রাকেশ ও নারী রক্ষক। তাহলে শুরু করা যাক আজকের নিবেদন নারী কারাগার। অর্ডার অর্ডার, আমি এখনই এই কেস নম্বর 40-এর রায় ঘোষণা করব। কথাটা শেষ হবার সাথে সাথেই কোর্ট রুম শান্ত হয়ে গেল। ইন্ডিয়ান পিনাল কোডের 376 ধারা অনুযায়ী প্রীতম নস্করের বিরুদ্ধে যে ধর্ষণের মামলা করা হয়েছিল তার রায় ঘোষণা হবে আজ। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে প্রীতম নস্কর সম্পূর্ণ নিরাপরাধ। সেদিন যে ঘটনা ঘটেছে তা দুজন সাবালক মানুষের সম্মতিতে ঘটেছে, সুতরাং এটিকে ধর্ষণ বলা অনুচিত। অতএব এই ধর্ষণের মিথ্যে কেস থেকে প্রীতম নস্করকে সসম্মানে বেকসুর খালাস করা হলো এবং মিথ্যে মামলা সাজানোর অপরাধে বাদী পক্ষকে 10,000 টাকা জরিমানা ধার্য করা হলো। অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। চারিদিক উল্লাসে ফেটে পড়ল। প্রীতম এজলাস থেকে নেমে ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। অবশেষে জেল থেকে বেকসুর খালাস পেলেন মন্ত্রী অমিয় নস্করের ছেলে প্রীতম নস্কর। আজ প্রায় 1 বছর যাবৎ কেস চলছিল তার বিরুদ্ধে। অভিযোগ একাধিক মেয়েকে ধর্ষণ করা। শুধু তাই নয়, ধর্ষণের পর প্রমাণ লোপাট এবং খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তবে আজ তার উকিল দেবব্রত রায় সমস্ত কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে এবং তাকে নিরপরাধ প্রমাণ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবাই ঠিক কতটা আনন্দিত তার এই নির্দোষ প্রমাণ হওয়ার জন্য। আমরা একবার সরাসরি কথা বলে নেবার চেষ্টা করব তাদের সাথে। স্যার, আপনি কি বলবেন? আপনার ছেলে আজ 1 বছর পর নির্দোষ প্রমাণিত হলো, আপনার কি বক্তব্য? আমি তো আগে বলেছিলাম যে আমার ছেলে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। তবে তখন তো কেউ এগুলো বিশ্বাসই করেনি। সবাই বলেছিল বড়লোক বাবার বকাতে ছেলে। আর প্রমাণ হয়ে গেল তো যে আমার ছেলে নির্দোষ। যাই হোক, এখন একটা কথাই বলবো যে আমি এই দেশের মন্ত্রী, এই সবাই আমার কাছে সমান। আমার ছেলেও তো সবার মধ্যেই পড়ে, তাই কখনো ভাববেন না যে আমার ছেলে দোষ করলে আমি তাকে ছেড়ে যাব। আর সে নির্দোষ প্রমাণিত হয়েছে, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এতক্ষণ আপনারা শুনলেন মন্ত্রী অমিয় নস্করের বক্তব্য। এবার আমরা তার ছেলের সাথে কথা বলে নেব। আপনি ঠিক কি বলতে চান? বলা মুশকিল। দেখুন, আমার বাবা একজন মন্ত্রী, তার শত্রুর অভাব নেই। তবে যে বা যারা এটা করেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে সত্যি কিন্তু কখনো চাপা থাকে না। তার দিনের আলোর মতো একদিন না একদিন প্রকাশে ঠিক চলে আসে। তাই এর পরের বার থেকে এরকম কিছু করার আগে 10 বার ভাববে না। আজ 18 জানুয়ারি 2018। আমার জীবন থেকে 1 বছর চলে গেল, এটাই আক্ষেপ। আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে চান? দেখুন, একটা প্রমাণহীন ভিত্তিহীন মামলা করে তাদের এমনিই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাই আমরা নতুনভাবে কোনো স্টেপ নিতে চাইছি না। আশা করি এই হার তাদের জন্য এক প্রকার শাস্তি।
তবে এটাও ঠিক যে ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তবে কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য হব। আচ্ছা, এবার আমাদের বাড়ি যেতে হবে। আমি হয় পরে একটা প্রেস মিটিং ডেকে সবাইকে সবটা জানাবো। আপনারা দেখতেই পেলেন আজ 1 বছর ধরে চলতে থাকা মামলার রায় ঘোষণা হয়ে গেল। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রীতম নস্করকে সুপ্রিম কোর্ট বেকসুর খালাস ঘোষণা করেছে। তবে কি এর পেছনে রয়েছে কোনো বিরোধী দলের হাত? কারা করলো এরকম একটা ঘৃণ্য চক্রান্ত? জানতে হলে দেখতে থাকুন TV9 বাংলা। এরপর কেটে গেছে 2 দিন। সবাই ধীরে ধীরে ভুলতে বসেছে ঘটনাটা। কেউ বা দোষ দিয়েছে মেয়েগুলোকে, আর যেসব মেয়ে মারা গেছে আজ তাদের পরিবার হয়েছে ঘরকুনো। তবে কথায় আছে, মানুষ হুজুগে চলে, তাই প্রতিবাদ মিছিলের হুজুগ এখন শেষ হয়ে গেছে, আর কেউ কোনো খোঁজ নেয় না। কিন্তু নিভন্ত মোমবাতিও একবার তপ করে জ্বলে ওঠে। তোমার কেমন বিচার ঠাকুর, কেমন বিচার! ওই ছেলেটা আমার সব কিছু কেড়ে নিল, আর আজ আজ মুখ লুকোতে হচ্ছে আমাকে। কেন কেন? আমি গরিব বলে? আমি গরিব বলে? কেমন বিচার! এবার ওদের বিচার হবে নারীর কারাগারে, যে কারাগার কোনো প্রমাণ চায় না, কোনো উকিল সেখানে ওকালতি করে না, সেখানে শুধু রায় ঘোষণা করা হয়, রায়। প্রায় অন্ধকার একটা ঘরের ছাদে একটা হালকা হলদেটে আলো জ্বলছে টিমটিম করে। 2 লোককে 2 লোহার তৈরি বিশেষ চেয়ারের সাথে বাঁধা আছে। হঠাৎ করেই তাদের ওপর বালতি বালতি বরফ জল পড়তে শুরু করে। এতে ধীরে ধীরে ওদের জ্ঞান ফিরে আসে। চেয়ার থেকে নিজেদের মুক্ত করবার চেষ্টা করে ওরা। হালকা আলোয় চোখটা শুয়ে যেতেই রাকেশ প্রীতমকে উদ্দেশ্য করে চেঁচিয়ে ওঠে, এই প্রীতম, আমরা তো পার্টিতে ছিলাম। এটা কোন জায়গা? আরে আমরা এখানে কেন? আরে সেটা তো আমিও বুঝতে পারছি না। আরে বাপরে! এই ভাই, কিছু একটা কর। কারেন্ট লাগছে, কারেন্ট লাগছে। কোথা থেকে? প্রীতম, জানি না। আরে আমার তো ঠান্ডাও লাগছে। ও গড, এসব কি? আপনাদের দুজনকে এই কারাগারে স্বাগত। আদালত আপনাদেরকে নির্দোষ বললেও এই কারাগার তা মানতে নারাজ। ওই কে তুই? সামনে আয়। চিনিস আমায়? হ্যাঁ, চিনিস? চেয়েছিলাম জেলে থেকে তোরা শাস্তি ভোগ কর, কিন্তু এবার তোদের শাস্তি এখানে হবে। আমি অমিয় নস্করের ছেলে, আমার বাবা তোকে ছাড়বে না। খুন করে ফেললে তোকে। আহা, তার জন্য তো
আগে তোদেরকে খুঁজে পেতে হবে। আমার বাবার ক্ষমতা জানিস না তুই? পাগলা মহিলা, তুই জানিস না তুই কত বড় ভুল করছিস। ওই কে ঠিক কে ভুল তার বিচার তো এবার হবে। হঠাৎ করেই ওদের চেয়ারের সব বাঁধন খুলে গেল। আসলে এতক্ষণ ওরা কেউ খেয়ালই করেনি যে ওদের বাঁধনটা ছিল লোহার বাঁধন। সেই বাঁধন খুলে যেতেই ওরা দুজন বেশ আনন্দিত হয়ে চিৎকার করে উঠে দাঁড়ালো। ভয় পেয়ে গেলি নাকি? খালি বড় বড় কথা। এবার তাড়াতাড়ি না আমাদেরকে এখান থেকে বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। নাহলে তোর অবস্থা কি হবে তুই কল্পনাও করতে পারছিস না। তবে প্রীতমের কথাটা শেষ হতে না হতেই সেখান থেকে ভেসে এলো একটা অদ্ভুত আর্তনাদ। আর্তনাদ শুনে ওদের দুজনের শির দ্বারা বেয়ে নেমে গেল একটা শীতল স্রোত। ওরা পালানোর চেষ্টা করতেই দেখলো ওদের পা এখনো একটা লোহার শিকলে আবদ্ধ। আর এরপর কিছু বুঝে ওঠার আগেই রাকেশের পায়ে টান পড়ল, আর রাকেশ উল্টো হয়ে ঝুলে গেল উপরে আটকানো একটা লোহার রড থেকে। অন্ধকারাচ্ছন্ন ঘরে চোখ শুয়ে গেলেও কোনো কিছুই স্পষ্ট নয়। এরপর ঘর ঘর আওয়াজ করে সেই লোহার রডটা চলতে শুরু করে দিল। প্রীতম, এটা কি হচ্ছে? প্রীতম, সেটা তো আমিও বুঝতে পারছি না। এরপর ওরা কিছু বুঝে ওঠার আগেই রাকেশ ওই রড থেকে ছিটকে বেশ বড়সড় একটা লোহার খাঁচার মধ্যে পড়ল। সেটার দুদিকের বিপরীত দুই দেওয়ালে কিছুটা অংশে কাঁচের আবরণ। রাকেশ আর প্রীতম একে অপরকে দেখতে পাচ্ছে। রাকেশ লোহার রডগুলো ধরে ধাক্কা দিতে থাকে বেরোনোর জন্য। বাইরে থেকে প্রীতমও খাঁচার দরজা খুঁজতে থাকে পাগলের মতো। ওভাবে খুলবে না, কাঁচগুলোর গায়ে দেখ ফিঙ্গারপ্রিন্ট আছে। এটা শুনে রাকেশ একটা কাঁচের কাছে গেল। তাতে নিজের হাতের সব আঙুল দিল, কিন্তু কোনোটাই ম্যাচ হলো না। দাঁড়াও, ওদিকেটা আমি দেখছি, যদি কোন রকম করে খোলা যায় তবে। আরে এটা তোমার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে কিন্তু খুলছে না কেন? তুমি আমাদের মিথ্যে বললে। সাহস থাকে তো সামনে এসো। আমার পুরো কথা না শুনলে এমনই হয়। কি সুন্দর করে তুমি বললি। যাই হোক, ওই দুটোতে একসাথে তোকেই থাম্ব ইমপ্রেশন দিতে হবে, নয়তো কাজ হবে না। আমাকে মানে একসঙ্গে কি করে? দুটো তো দু প্রান্তে। ভালো করে দেখ, ঘরেই একটা চপার রাখা আছে, ওটা সাহায্য নেই। তোর বন্ধুর মুক্তি কিন্তু তোর হাতে। এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? তোর যে আঙুলগুলো মেয়েদের শরীর ছুঁয়েছিল তার দুটো ছাপ ওখানে সেট করা আছে। ওরা দুজনেই উপরের দিকে তাকায়। খাঁচার ছাদটা ধীরে ধীরে নেমে আসছে। তাতে লাগানো ফ্যানের মতো দুটো ব্লেড ফুটছে তীব্রভাবে। ভাই, ওটা তো এগিয়ে আসছে আমার দিকে। আমি মরতে চাই না। প্রীতম, বাঁচা আমায় ভাই, বাঁচা। ও নো, মেশিনটা আমাদের পিস পিস করে রেখে দেবে। সব পারে তোর বন্ধু, সময় বড় কম। কথাটা শুনে প্রীতম চিৎকার করে ওঠে। এই তুমি কে? কি চাই তোমার? টাকা বলো 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 বলো, কত টাকা চাই তোমার? টাকা নয়, সম্মান। আমার সেই সম্মান যা তোরা খোলা বাজারে মিশিয়ে দিয়েছিস।
শুধু আমার নয়, এরকম বহু মেয়ের সম্মান তোরা খোলা বাজারে বিকিয়ে দিয়েছিস। সেই সমস্ত সম্মান তোরা ফেরত দিতে পারবি না, তবে আমি পারবো তোদের সম্মান হানি ঘটাতে। এই সমাজ ছেলেদের দিকে আঙুল তোলে না। তুমি কি সম্মানহানি করবে আমাদের? ছেলেদের সম্মান না এত ঠুনকো নয়। আঙুল তোলে না? তাহলে তো সেই আঙুল থাকারই দরকার নেই। যে আঙুল সময় মতো ওঠে না, সেটা থেকে কি করবে? প্রীতম কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক সেই সময় সেই আওয়াজটা আরো তীব্রভাবে শোনা গেল। ওই ব্লেডটা আরো কাছে এসে গেছে রাকেশের। প্রীতম বাঁচা, বাঁচা আমায়, তুই তাড়াতাড়ি কর, বাঁচা আমায়, বাঁচা। ওটা আমাকে কেটে ফেলবে আমাকে, বাঁচা। দাঁড়া, আমি দেখছি কি করা যায়। মেশিনটা বন্ধ করার যদি কোনো উপায় পাই তাহলে। প্রীতম এগোনোর চেষ্টা করে, কিন্তু বেড়ি আবদ্ধ পা নিয়ে সেও মাটিতে পড়ে যায়। ব্লেডটা আরো কিছুটা নেমে এসেছে। তাড়াতাড়ি কর, নইলে এটা থামবে না। কিছু একটা কর প্লিজ। প্রীতম এবার বেশ ঘাবড়ে যায়, তাই পায়ের বাঁধন খোলার চেষ্টা না করে সে ধীরে ধীরে কোনো রকমে এগিয়ে যায় একটু দূরে পড়ে থাকা কাটারটার দিকে। ইতিমধ্যে রাকেশের কাছে ঘুরন্ত ব্লেডটা প্রায় পৌঁছে গেছে। বড় বিপদ ঘটতে আর দেরি নেই। প্রীতম কোনো রকমে হামাগুড়ি দিয়ে চপারটা হাতে তুলে নেয়। প্রীতম নিজের বাম হাতের বৃদ্ধাঙ্গুলটা বাড়িয়ে ধরল আর ডান হাতে উঁচু করে ধরল চপারটা। হাতটা তার থরথর করে কাঁপছে। চোখ বন্ধ করে নিল প্রীতম। রাকেশ নিজেকে বাঁচাতে খাঁচার মেঝেতে প্রায় হাঁটু গেড়ে বসে যায়, আর একটা হাত দিয়ে উপরের দিকে বাড়িয়ে নিজেকে আটকানোর প্রয়াস করতেই একটা হাত ওই প্লেটের মধ্যে ঢুকে যায়। হাতটা কেটে খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই চিৎকার কানে যেতেই বিকট চিৎকার করে চপারটা প্রীতম বসিয়ে দেয় নিজের হাতের আঙুলে। ব্লেডগুলো হঠাৎ একদম থেমে গেল। খাঁচার ছাদটাও নিচে না নেমে এসে স্থির হলো। কোনো মতে প্রীতম ফিরে এসে নিজের কাটা আঙুলটা রাকেশকে দেয়। সে কোনো রকমে সেন্সারে ফিঙ্গারপ্রিন্ট বসায়। প্রীতম নিজের অন্য হাতের আঙুলটা এদিকের সেন্সারে বসায়, তারপরেই অচেতন হয়ে লুটিয়ে পড়ে। এদিকে খাঁচার নিম্নাংশ খুলে যাওয়ায় রাকেশ সেখান থেকে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার সাথে সাথে তার সারা শরীর যেন জ্বলে ওঠে। রক্তাক্ত অবস্থায় সে চেঁচিয়ে উঠল, তুমি কে আমরা জানি না, কিন্তু আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমরা তোমার কি ক্ষতি করেছি? প্লিজ প্লিজ ছেড়ে দাও। কেন 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 এভাবে কষ্ট দিচ্ছ আমাদের? এইটুকুতেই সব বীরত্ব ঘুচে গেল? তোরা নাকি মহাবীর, নারীদের ওপর তোদের পৌরুষত্ব খাটাতে পারিস, অথচ একটা হাত কাটা যেতে এভাবে কাতরাচ্ছিস। এখনো আরো কত কিছু বাকি আছে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দাও। আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। এবার আমাদের ছেড়ে দাও। আমাদের যেভাবে রক্ত ঝরছে আমরা মরে যাব। শরীর থেকে রক্ত বের হলে বুঝি মানুষ মরে যায়? এটা তোরা জানিস? তুমি কি মজা করছো? সেটা তো সবাই জানে।
তাহলে শেষ যে মেয়েটাকে ধর্ষণ করলি তার রক্তপাত দেখে তোদের এত আনন্দ হচ্ছিল কেন? নাকি নারী শরীরের রক্ত দেখতে খুব ভালো লাগে? আমার সারা শরীর জ্বলছে। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। আহা, সেটা আগে বলবি তো। আগে বললে এত কষ্ট পেতেই হতো না। ধীরে ধীরে জায়গাটা জলে ভরে যেতে শুরু করে। অনুগ্রহ করে শুনবেন, এই জল আসলে নর্দমার জমা জল, তাই নিজের চোখ কান খোলা রাখবেন, সতর্ক থাকবেন। আর আপনাদের এখান থেকে বেরোনোর পথ এই জলই দেখিয়ে দেবে। এই জলের স্রোতে প্রীতম জ্ঞান ফিরে পায়। জল ও রক্ত মিলে চারিদিক যেন লাল হয়ে যাচ্ছে। তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি, কিন্তু 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 এখন এখন এসব ভাবলে চলবে না। আগে আগে দেখতে হবে জলটা কোন দিকে যাচ্ছে। আমাদের আমাদের সেই পথ ধরে বেরোতে হবে, বেরোতে হবে। আমি তো সাঁতার জানি না, তার উপর আমার হাতটা কাটা পড়ছে। কি করব আমি? তুই আমাকে এক হাতে শক্ত করে ধরে থাক। হ্যাঁ, কোনো রকমে একবার এখান থেকে বেরোতে পারলে আমাদের আর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই আমাদের। তবে ওরা ওখান থেকে বেরোতে পারে না। উল্টে নর্দমার পাঁক ও সেই জলে থাকা ধারালো সূচ এসে ওদের গায়ে বিঁধতে থাকে। ওরা আর্তনাদ করে ওঠে। পাঁকে চারিদিক ভরে গেছে। প্রীতমের মনে পড়ে গেল বেশ অনেক দিন আগে মদ্যপ অবস্থায় পার্টি থেকে ফেরার পথে একটা মেয়েকে জোর করে তুলে এনে ধর্ষণ করেছিল সে। শুধু তাই নয়, সকালবেলা নেশার ঘোর কাটতেই প্রমাণ লোপাট করার জন্য সেই মেয়েটার আধমরা দেহটা নিয়ে গিয়ে একটা পাঁকে পুঁতে দিয়েছিল। পরে ফরেন্সিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল মেয়েটার মৃত্যু হয়েছিল ওই পাঁকে ডুবে। মনে পড়তেই ওর সারা শরীর যেন হিম হয়ে গেল। প্রীতম আর্তনাদ করে উঠল, না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি এভাবে মরতে চাই না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। যে করেই হোক, যে করেই হোক এখান থেকে বেরোতে হবে। যে করেই হোক এই পাকে আমি মরবো না, মরবো না, মরবো না। আমি এই পাকে মরবো না, মরবো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। এদিকে অধিক রক্তক্ষরণে রাকেশের শরীরটা ধীরে ধীরে প্রাণহীন হয়ে যায়। প্রীতম আর কিছু না ভেবেও একাই আগে এগোতে শুরু করে দিল, কিন্তু কোনোভাবেই সে পারছে না। তার সারা গায়ে সূচের মতো কিসব যেন পেঁচছে। শুধু তাই নয়, ওই গন্ধে তার সারা শরীর গোলাচ্ছে। তবে সে বুঝতে পারছে ওই পাকের মধ্য দিয়ে সে এগোচ্ছে ধীরে ধীরে। উড়ে যেন সূর্যের আলো দেখা যাচ্ছে। স্যার, কি গন্ধ! কি যে আছে এখানে কি জানি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, আর একটু সাবধানে। ওকে স্যার। তোমরা বরং দেখো কোনো জানলা পাও কিনা। এমন একটা জায়গাতে যে মানুষ কেন আসে তা তো আর বুঝতে বাকি নেই। এখন প্রশ্নটা হচ্ছে কটা লাশ ডাম্প করেছে কে জানে। না স্যার, কোনো জানালা নেই, তবে ওইদিকে একটা দরজা আছে। বাবা, তার নিচ দিয়ে নর্দমার পাক বেরিয়ে আসছে স্যার। নর্দমার পাক? কি বলছো এসব? চলো তো দেখি। এরপর ওরা সেদিকে এগিয়ে যায়। ওহ নো, আমি শিওর বড় একটা কিছু হয়েছে। এই দরজা ভাঙো, দরজা ভাঙো।
এরপর অনেক কষ্টে দরজা ভাঙা হয়, তবে কিছুটা ভাঙতেই সেখান থেকে পাক বেরোতে শুরু করায় পুলিশ পিছনে সরে যায়। তারপর বুলডোজার এনে দরজা ভাঙা হয়। ধীরে ধীরে পাক সরিয়ে অবশেষে পাওয়া যায় প্রীতম আর রাকেশকে। তাদের নিয়ে পুলিশ হাসপাতালে যায়। শুধু তাই নয়, পাওয়া যায় একটা ডায়েরি। হাসপাতালে নিয়ে গেলে রাকেশকে মৃত ঘোষণা করা হয়। তবে প্রীতমের শরীরে তখনও ক্ষীণ প্রাণবায়ু ছিল, তবে তার ফুসফুস ওই পাকে প্রায় ভরে গেছিল। বহু চিকিৎসার পর তার কিছুটা জ্ঞান ফেরানো গেলেও সে কথা বলার শক্তি হারিয়েছে কিছু বোঝার শক্তি। অমিয়বাবু এইসব কথা শুনে পুলিশের কাছে ছুটে যান। আমি নিশ্চিত এটা ওই মেয়েটার কাজ। আমার ছেলে নির্দোষ প্রমাণিত হয়েছে, তাই সে এভাবে ওকে শেষ করে দিতে চেয়েছে। কি নিষ্ঠুর এরা! ঠিক আমার আগে নাকি মায়ের জাত, এই মা না যায়নি। বেশি চিৎকার করবেন না। আপনি বা আপনার ছেলে যে কত গুণধর তা সবাই জানে। গুণে নুন দেওয়ার আর জায়গা নেই, তাই এভাবে কাদা দিয়ে গেছে। এই আমি দেখেছো, আমি চাইলে তোমার চাকরি এক্ষুনি খেতে পারি। জানি তো, আপনার এই ক্ষমতার জন্য আজ আপনার ছেলের এই অবস্থা। এই ডায়েরিটা পড়ুন, সব জানতে পারবেন। আর হ্যাঁ, এটা গায়েব করতে যাবেন না, এর একটা কপি আমার কাছেও আছে। আমার ছেলের এই অবস্থা আর তুমি আমাকে ডায়েরি দেখাচ্ছ? কি করব বলুন, এখন এত কথা বলার সময় নেই। অমিয়বাবু আর কিছু না বলে ওখান থেকে চলে যান। স্যার, মন্ত্রী সাহেব হন হন করে চলে গেলেন, কিছু হয়েছে স্যার? একজন মন্ত্রীর ছেলে হওয়ার সুবিধেটা বরাবরই প্রীতম খুব ভালোভাবেই নিয়ে এসেছে। যতবার সে কোনো ভুল করেছে তাকে কখনোই আইনের আওতায় আনা যায়নি, শুধুমাত্র তার ওই বাবার ক্ষমতার জন্য। এমনকি শেষবার তাকে আইনের আওতায় আনা গেলেও 1 বছরের মাথায় তার সমস্ত প্রমাণ লোপাট হয়ে যায় পুলিশের চোখের সামনে দিয়ে, অথচ কেউ কিছু বলতে পারে না। ফলত সে ছাড়া পেয়ে যায়। এবার কিন্তু আর কোনো ছাড় নেই। সোজাভাবে বলতে গেলে যেসব মেয়েরা প্রাণে বেঁচে গিয়েছিল, আজ তারা গর্জে উঠেছে। ঠিক কে বা কারাই কাজটা করেছে আমি জানি না, তবে আমি মনে প্রাণে তাকে সাপোর্ট করি। এইভাবে যদি কিছু কিছু মানুষকে ওই পাকে পুঁতে দেওয়া যায়, তাহলে এই সমাজটা অন্তত একটু হলেও দূষণ মুক্ত হবে। নরকের এক একটা কীট এরা, সবকিছু শেষ করে ফেলবে এরা। তবে আমারও খুব জানতে ইচ্ছে করছে ঠিক কিভাবে হলো এসব। 15ই জানুয়ারি 2022। মুক্তি নেই, কারো মুক্তি নেই। ওটা নারীর কারাগার, সেখান থেকে কারোর মুক্তি নেই। এই চুপ, রাত 3 বাজে বকে চলেছে। না, সে আসছে, সাবধান সবাই। সে আসছে ঝড়ের মতো, ঝড়ের গতিতে ছুটে আসছে। আমি তাকে দেখতে পাচ্ছি। ওই তো তার হাতে কারাগারের চাবি ঝনঝন করছে। চুপ একদম। হ্যাঁ, বড় লোক বাপের পাগল বেটা, জোটেও এক একটা। এই শোন, তোর ভাগ্য ভালো যে একজন নামকরা মহিলা ডাক্তার তোকে দেখতে আসছে। এবার তোর একটা হিলে হলেও হতে পারে। কথাটা বলে লোকটা ওখান থেকে চলে যায়। ওই ডাক্তার এলে তাকে সব বুঝিয়ে দিয়ে কিছুদিন ছুটি নেবে সে, কারণ এই পাগলের পাল্লায় পড়ে তার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে।
আসুন ম্যাডাম আসুন, এই যে এই হলো আপনার পেশেন্ট। আচ্ছা বেশ, কিন্তু ওনার ডিটেলসটা আমাকে যদিও আগে সবটা বলা হয়েছিল, তবে আমি তাও একবার আপনাদের কাছ থেকে সবটা শুনতে চাই, কারণ আপনারা এই পেশেন্টের ট্রিটমেন্ট করছেন অনেক দিন ধরে, সুতরাং আপনারা ভালো বলতে পারবেন। দেখুন ম্যাডাম, এক কথায় বলতে গেলে এই পেশেন্ট তার পাপের শাস্তি পাচ্ছে। আজ থেকে 6 বছর আগে একটা ওই রেপ কেসে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল। তারপর 1 বছর ধরে অনেক লড়াই টড়াই করার পর বেকসুর খালাস পায়, কিন্তু কেউ বা কারা ওকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার চালায়। 2 দিন পরে পুলিশ একটা পুরনো ভাঙা গোডাউন থেকে ওকে উদ্ধার করে। বাপের অনেক টাকা, তাই এরকম পাগল ছেলের পেছনে টাকা অপচয় করছে। খালি একটাই কথা বলে সারাক্ষণ, নারীর কারাগার থেকে কারোর মুক্তি নেই, নারীর কারাগার থেকে কারোর মুক্তি নেই। পাগলের কারবার, বুঝতেই তো পাচ্ছেন। আপনি দেখুন না, নিজে কিছুক্ষণ দেখুন, সব বুঝতে পারবেন। হ্যাঁ, আমি চললাম। ওটা ওটা নারীর কারাগার। সেখান থেকে কারো মুক্তি নেই। নেই তো। এই দেশে নারী শক্তি সবচেয়ে বেশি পূজিত হয়, আর অন্যদিকে সেই নারী পদদলিত। তোর মতো অসুরদের এত পরিমাণ বংশবিস্তার হয়ে চলেছে যে নারীরা আজ ক্লান্ত, আর তাই তো তারা আবার হাতা খুন্তি ছেড়ে অস্ত্র তুলে নিয়েছে। কখনো ভেবে দেখেছিস যে হাত শিলনোড়ায় মশলা পিষতে পারে, যে হাত অত বড় হাঁড়ি খুন্তি সামলাতে পারে, সেই হাত যদি অস্ত্র তুলে নেয় তাহলে ঠিক কি কি হতে পারে? না, তোরা সেসব কোনোদিনই ভেবে দেখিসনি, কারণ তোদের চোখে কেবলমাত্র নারীর শরীরটাই পড়েছে, নারীর ওই হাত দুটো নয়। বসে থাকা প্রীতমের মুখের সামনে এসে ডাক্তার বলতে থাকে, যে হাত দরকারে যেমন আদর করতে পারে, তেমন দরকার পড়লে রণরঙ্গিনী রূপে বধ করতে পারে। আর দেখ, আজ তোর বধ হয়েছে। এ বাঁচা তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। প্রীতম গলাটা শুনে আতঙ্কে কুঁকড়ে যায়। নারীর কারাগার, নারীর কারাগার, মুক্তি নেই, কারোর মুক্তি নেই। নারীর কারাগার, নারী মুক্তি নেই, কারোর মুক্তি নেই। শুনলেন প্রজ্ঞা চক্রবর্তী রচিত নারী কারাগার। গল্পের সূত্রধার আমি রিনি, গল্প পাঠে অরিজিৎ, বিচারকের চরিত্রে অঞ্জন, মন্ত্রী অমিয় নস্করের চরিত্রে অনিন্দ ভট্টাচার্য, প্রীতমের চরিত্রে সৌম্য, রাকেশের চরিত্রে সুমন, রিপোর্টারের কণ্ঠে প্রজ্ঞা চক্রবর্তী, নির্যাতিতা মেয়ের কণ্ঠে দেবিকা, ডাক্তার ও নারী রক্ষকের চরিত্রে মোনালিসা, পুলিশ অফিসারের চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, পুলিশ কনস্টেবলের কণ্ঠে ডক্টর সৌরভ বাগ, থানার ক্লার্কের কণ্ঠে রাজ, হাসপাতালের ওয়ার্ড বয়ের কণ্ঠে প্রমিত, পর্ব পরিচালনা, আবহ ও ধ্বনি পরিকল্পনা অ্যাস্টেরিক্স, প্রচ্ছদ নির্মাণ দ্য র পিক্সেল। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে, ঠিক রাত 10টায়, শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে। তাই শুনতে থাকুন
কাহিনী মহল অরিজিনালস। Stay tuned and feel audio story. Thank you.